হ্যালো রোমান্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ইতিমধ্যে আমাদের ক্লাস ইতিহাসের 1, 2, 3 এর সম্পূর্ণ অধ্যায় কমপ্লিট হয়েছে এবং 4 অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং হ্যাঁ, তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো এখন যদি প্রথম পার্ট হয়, পরের পার্ট আসছে পরের দিন। চলো দেখা যাক পার্ট 2 কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমাদের জন্য। দেখো, আমরা যদি দেখি প্রথম যে প্রশ্নটা আছে, 1857 বিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র কে বলেছেন? জেনারেল আউটরাম। 2 নম্বর প্রশ্ন কি আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের মধ্যে ব্রাহ্মণদের প্ররোচনা ও অন্যান্য রাজনৈতিক অভিসন্ধি প্রত্যক্ষ করেছেন কে? বড়লাট ক্যানিং। অর্থাৎ এই যে মহাবিদ্রোহ হয়েছিল, আমরা মহাবিদ্রোহ বিভিন্ন কারণে বা বিভিন্ন ভাবে হয়েছিল আমরা জানি যে অনেকে এই মহাবিদ্রোহকে কেউ কেউ সামন্ত বিদ্রোহ বলেছে, কেউ কেউ রাজনৈতিক বিদ্রোহ হিসাবে আখ্যা দিয়েছে, কেউ সিপাহী বিদ্রোহ বলেছে, আবার এই বিদ্রোহ হওয়ার পিছনেও অনেক কারণ ব্যক্ত করেছে। তো দেখো, আমরা যদি এই মহাবিদ্রোহটা সম্পর্কে ভালোভাবে পড়ি, আমরা দেখতে পাই যে আমাদের অর্থাৎ 1757 সালের যে পলাশীর যুদ্ধের মাধ্যমে যে ব্রিটিশ শাসন শুরু হয় এবং এই মহাবিদ্রোহের পরে অর্থাৎ 1757 সালের পরে 1758 সালে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কি হয়? অবসান হয়। অর্থাৎ এই মহাবিদ্রোহই ছিল, আমরা বলতে পারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শেষ পর্যায়ে। তারপরে কি হয় আমরা সবাই জানি, মহারানীর ঘোষণার মাধ্যমে কি হয়, মহারানী কি হয়, তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। তো চলো দেখা যাক 3 নম্বর অর্থাৎ 3 নম্বর প্রশ্ন কি, কারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলেছেন? দেখো, স্যার জন লরেন্স, স্যার জন সিলি, চার্লস রেক্স, এদের মতে এই বিদ্রোহটা শুধু কাদের জন্য ছিল? সামরিকদের বিদ্রোহ ছিল। অন্য কোনো সাধারণ মানুষ বা সাধারণ জনগণ বা অন্য কোনো শ্রেণীর মানুষ এই বিদ্রোহে যোগদান করেনি। এই কথাগুলো কারা বলেছে? স্যার জন লরেন্স, স্যার জন সিলি এবং চার্লস রেক্স। দেখো 4 নম্বর, কোন ঐতিহাসিকগণ 1857 বিদ্রোহের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন? অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হরিশচন্দ্র। দেখো, এই যে প্রশ্ন, দেখো একটু আগে আমি বলেছি তোমাদের, দেখো একটা সামরিক বিদ্রোহ কেউ বলেছে, কেউ বলেছে কি সিপাহী বিদ্রোহ। তারপর দেখো, কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি বলেছে ভাই? জাতীয় বিদ্রোহ। দেখো, এক একজনের মতে এই বিদ্রোহটা এক একভাবে সংগঠিত হয়েছে, তাই তারা সংজ্ঞাটাও আলাদা আলাদা ভাবে তুলে ধরেছে। তাহলে কে দিয়েছিল? ডিসলারি। 5টা প্রশ্ন তাড়াতাড়ি ঝটাঝট মুখস্থ করে নাও ভাই। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন, বিদ্রোহীরা কাকে ভারতের সম্রাট বলে অভিহিত করেন? বাহাদুর শাহকে। 1857 খ্রিস্টাব্দের, দেখো, বাহাদুর শাহকে আমাদের ভারতের সম্রাট বলে অভিহিত করে, আর ব্যর্থ যখন হয় এই মহাবিদ্রোহ, তখন কিন্তু দায়ীও করা হয় কাকে? বাহাদুর শাহকে। 1857 বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? বীর সাভারকর। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, আমরা যদি 8 নম্বর দেখি, 1857 বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বা আত্মার মুক্তি সংগ্রামের যুদ্ধ বলে কে অভিহিত করেছেন? কারা? বা অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সুশোভন কর্মকার। 9 নম্বর প্রশ্ন কি আছে, কারা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন? জওহরলাল নেহেরু, রজনীপাম দত্ত, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। কে বলেছে এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ? দেখো, বিভিন্ন শ্রেণীর বিদ্রোহ আছে কিন্তু ভাই, যদি প্রশ্ন খুবই কঠিন হয় আর তোমার যদি কোনো প্রশ্ন আটকায়, তবে কিন্তু এই জায়গা থেকেই, অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে তুমি কি রাখো, মুখস্থ রাখো। দেখো, তারপর 10 নম্বর কি, সংবাদ প্রভাকর এর সম্পাদককে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। দেখো, 10টা প্রশ্ন, কত মিনিট লাগবে তোমার? নিশ্চয়ই 5 মিনিটের বেশি লাগবে না। তাহলে কি করো, চট মুখস্থ করে চলে যাও নেক্সট স্লাইডে। চলো দেখো কি আছে এখানে, সংবাদ ভাস্কর কার সম্পাদিত? গৌরী শঙ্কর ভট্টাচার্য। 12 নম্বর প্রশ্নে কি, সমাচার সুধাবর্ষণ কার সম্পাদিত? শ্যাম সুন্দর সেন। মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয়? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। এই মাত্র তোমাদের বলেছি যে মহারানীর ঘোষণার মাত্র কি হয় ভাই, মনে নেই তো? দেখো, মহারানীর ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা সরাসরি ক্ষমতা হাতে নেয়। দেখো 14 নম্বর প্রশ্নে কি আছে, কে 19 শতাব্দীকে সভা সমিতির যুগ বলেছেন? ডক্টর অনিল শীল। এই প্রশ্নটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নের জন্য সেইভাবেই প্রিপারেশন নিও যে কে কেন 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 15 নম্বর প্রশ্ন কি আছে, কবে কাদের উদ্যোগে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়? 1837 খ্রিস্টাব্দে কালীনাথ রায় চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্নের উদ্যোগে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, 15টা প্রশ্ন। চলো কথা না বাড়িয়ে চলে যাক 16 নম্বর প্রশ্নে, কোন সভায় ধর্ম সংক্রান্ত আলোচনা নিষিদ্ধ ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভায়। অর্থাৎ আমাদের বঙ্গভাষা প্রকাশিকা সভায় কোনো ধরনের ধর্ম নিয়ে কোনো কথা হবে না। দেখো, কবে কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর। রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর,
প্রসন্ন কুমার ঠাকুর, কালীনাথ রায় চৌধুরী প্রমুখের উদ্যোগে। দেখো প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে। যদি কঠিন প্রশ্ন আমাদের পরীক্ষা দেয়, যে কোনো একটা নাম তুলে কিন্তু আমাদের কি করতে পারে, এমসিকিউ বা এসিকিউ দিতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা নাম খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। যদি আমাদের ইতিহাসে 90+ মার্ক পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে ভাই কিন্তু কোনো সাজেশনের দিকে তাকালে হবে না, সম্পূর্ণ বইটা খুঁটে খুঁটে সুন্দর করে পড়তে হবে। নেক্সট আমরা যদি দেখি 18 দাগে জমিদার সভা সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। দেখো এই যে বিভিন্ন ধরনের সভা, কি দরকার ছিল এই সভাগুলো করার? কি বলেছে? জমিদার সভা, তারপরে কি ভারত সভা, বিভিন্ন ধরনের সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা। দেখো সবার প্রয়োজন এই জন্যই ছিল যে ব্রিটিশদের অত্যাচারে ভারতীয়রা একটা সময় কি হয়েছিল, অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, অর্থাৎ তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তাই তারা চিন্তা করলো আমরা যদি সংগঠন হতে পারি এবং আমরা যদি সংঘবদ্ধ হতে পারি, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে কি হতে পারে, আমরা আস্তে আস্তে স্বাধীনতার স্বাদ নিতে পারি। তো সেই চিন্তা করে বা সেই ভাবনা করে কি করা হয়, এই সমস্ত সভা অর্থাৎ সভার আয়োজন করা হয়। দেখো 18 থেকে জমিদার সভার প্রাণ পুরুষকে রাধাকান্ত দেব। 19 কবে কাদের উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে কত? 26 জুলাই। আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। দেখো কেন এতগুলো নাম দিয়েছি, কেন দিয়েছি, এটা সবার জন্য করা। অর্থাৎ তুমি যদি কোপ করতে চাও তাহলে একটা করে নাম মুখস্থ করো, এবং তোমার যদি কঠিন থেকে কঠিন প্রশ্ন জানতে হয় তাহলে প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করতে হবে। দেখো 19 নাম্বার কমপ্লিট। নেক্সট আমাদের কি আছে? 20 নাম্বার। কোথায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতার আলবার্ট হলে। 21 ভারতের সবার প্রাণ পুরুষকে সুরেন্দ্রনাথ। 22 ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় চ্যান্সেলর কে ছিলেন? আনন্দমোহন বসু। 23 নম্বর ভারত সভার প্রধান উদ্যোক্তাকে, আনন্দমোহন বসু। 24 দাগে কি আছে ভাই? কে মন্তব্য করেন যে শিক্ষিত সমাজ দেশের কণ্ঠ মস্তিষ্ক? স্যার হেনরি কটন। অর্থাৎ শিক্ষিত সমাজ, এটা তো বাস্তব কথা ভাই। একটা দেশের মানুষ যত শিক্ষিত সেই দেশ তত উন্নত, এটা আমরা সুন্দর করে জানি বা সারমর্ম পড়েছি। তো সেখানে দাঁড়িয়ে এই কথাটা কে বলেছিলেন? হেনরি কটন। এর ন্যাশনাল ইনভেকি কার জীবনী? পরের স্লাইডে অবশ্যই উত্তর আছে, কিন্তু তুমি যদি পারো কোনো স্লাইড পরবর্তীতে না দেখে কমেন্টে জানাও এর উত্তর কি হবে। ন্যাশনাল ইনভেকি কার আত্মজীবনী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো দেখো 8 নম্বরে কি আছে? কত খ্রিস্টাব্দে রেন্ট অ্যাক্ট পাস হয়? 1859 খ্রিস্টাব্দে। পাবনা কৃষক বিদ্রোহ কবে হয়েছিল? 1859 খ্রিস্টাব্দে পাবনা কৃষক বিদ্রোহ। প্রজাস্বত্ব আইন কবে গৃহীত হয়? 1884 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্নে কি আছে ভাই? কত খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমান হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমান হয়েছিল, যাতে কি ভারতীয়রা যেন সেইভাবে যোগদান করতে না পারে, বা ভারতীয়রা তারা ধরো পরীক্ষায় সেভাবে চান্স না পায়, যার কারণে কি করা হয়েছিল, এই পরীক্ষার্থীদের বয়স কি করে দেওয়া হয়েছিল? কমিয়ে দেওয়া হয়েছিল। কার আমলে সিভিল সার্ভিস পরীক্ষার্থীর বয়স কমানো হয়? লর্ড লিটনের শাসনকালে। 30 দাগে সিভিল সার্ভিস পরীক্ষায় বিষয়ে কারা জনমত গঠন করে? সুরেন্দ্রনাথ এবং ভারত সভা। অর্থাৎ এরা কি করে? জনমত সভা করে। এই আইনটা অর্থাৎ সিভিল সার্ভিসের যে বয়স কমানো হয়েছে সেটা থেকে তারা কি করতে পারেনি? মেনে নিতে পারেনি। চলো লাস্ট স্লাইডে আমাদের কি আছে? অস্ত্র আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1878। কি রে ভাই, অস্ত্র আইন কি জানি তো আমরা? অস্ত্র আইন, এটা 2 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্ত্র আইন অর্থাৎ ব্রিটিশদের অনুমতি ছাড়া কোনো ভারতীয় কোনো অস্ত্র রাখতে পারবে না। যদি এই প্রশ্নটা 2 নম্বরে আসে তাহলে তুমি কত সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে, কমেন্টে জানিও। নেক্সট দেখো 32 নম্বর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে পাস হয়? 1878 খ্রিস্টাব্দে। 33 নম্বরে কি আছে? কার শাসনকালে অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়? লর্ড লিটনের শাসনকালে। কত সালে কার আমল সংবাদপত্র আইনটি প্রত্যাহার হয়? 1881 খ্রিস্টাব্দে। 24 জানুয়ারি লর্ড লিটনের আমলে। কবে কারা সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজন করে? সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসু। দেখো এইটা হলো পার্ট 1, তোমাদের কাছে চলে গেল পার্ট 1টা রেডি করো, আর আমি রেডি করি কি পার্ট 2। তুমি বারবার একটাই কথা বলছি, দেখো ইতিমধ্যে 1, 2, 3 অধ্যায় সম্পূর্ণ পার্ট কমপ্লিট। এই 3টে অধ্যায় ভালো করে পড়ো। নেক্সট 4 নম্বরে আসো, তারপরে এইভাবে 8 নাম্বার পর্যন্ত পৌঁছে দেবো আমরা। কথা দিলাম তোমাকে একটা সিঁড়ি অতিক্রম করে চলে যাবো কয় নম্বরে? 8 নম্বর, এবং পৌঁছে দেবো তোমাকে কত মার্কের কাছে? 36 মার্কের কাছে। শুধু 36 না, কি বলেছি তোমাদের? যত 2 নাম্বার প্রশ্ন আসুক, আমাদের 4 নাম্বারের প্রশ্ন আসুক, আর 8 নাম্বারের প্রশ্ন আসুক, প্রত্যেকটা প্রশ্ন কমন দেবো তোমাকে। তুমি যদি এই প্রশ্নগুলো রেডি করতে পারো তাহলে তুমি নিশ্চিত ভাবে থাকো তুমি একটা ভালো রেজাল্ট অবশ্যই করবে। দেখো আমাদের এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে বলছি যে প্রত্যেক বছর আমাদের কাছ থেকে গুটি কয়েক স্টুডেন্ট না অনেকগুলো স্টুডেন্ট 90+ মার্ক পায়। সেক্ষেত্রে তোমরাও যদি এই রুটিন ফলো করো বা আমাদের এই কোর্সগুলো ঠিকঠাক করে করো, অর্থাৎ এই যে সিরিজ চালাচ্ছি আমরা, এই সিরিজটা যদি ঠিকঠাক করে করো তাহলে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ।